মেডিকেল সেন্টার ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি রাজকীয় স্থাপনার মতো দেখতে পুরানো বিল্ডিং। শাহানাজ জোহরা চৌধুরী নামে নামকরণ করা হয়। পূর্ণ নাম বেগম শাহানাজ জোহরা চৌধুরী, রাশিদ পরিবারে পরিচিত মা সাহেবা নামে। শাহানাজ জোহরা চৌধুরী এই নামটি শুনলেই যেন চোখের সামনে ভেসে ওঠে এক গাম্ভীর্যপূর্ণ, আভিজাত্যে ভরা অথচ মমতাময়ী এক নারীর প্রতিচ্ছবি। তিনি রাশিদ পরিবারের মূল স্তম্ভ। তার কণ্ঠে যখন কথা ঝরত, মনে হয় যেন বংশ পরম্পরায় প্রাপ্ত নীতিমালা উচ্চারিত হচ্ছে। পরিবারের সবাই তাকে মা সাহেবা বলেই সম্বোধন করতেন। কেউ কখনো তার নাম উচ্চারণ করে না, এমন এক অদৃশ্য ভয়ে, শ্রদ্ধায়। ছোটবেলা থেকেই তিনি উচ্চশিক্ষিত। উর্দু, পার্সিয়ান সাহিত্য ও ইসলামী ইতিহাসে দারুণ দখল রাখেন। তার সৌন্দর্য ছিল একসময় এলাকার প্রবাদে পরিণত। প্রতিষ্ঠা হয় প্রায় ৩৫ বছর আগে। বিলকিস আরা রাশিদের শাশুড়ির স্মৃতিতে এই হাসপাতালটি প্রতিষ্ঠা করেন। সেবা করতেন বিনা স্বার্থে। তার সম্মানে এই হাসপাতালটি তৈরি করা হয়, যেখানে চিকিৎসা সেবার পাশাপাশি একটা মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখার চেষ্টা করা হয়। হাসপাতালের ভেতরের কাঠামোটি যেমন ঐতিহাসিক, তেমনি আধুনিক চিকিৎসা প্রযুক্তির ছোঁয়াও রয়েছে। নরম আলোয় আলোকিত করিডোর, চুনকাম করা সাদা দেওয়ালে সাজানো সেবিকা আর ডাক্তারদেরকে। সাফওয়ান ও রাহিল একটা কালো পাজেরো গাড়ি এসে থামালো হাসপাতালের মূল ফটকে। দুজন রাশভারী কালো ইউনিফর্ম পরা গার্ড গেট খুলে দাঁড়ালো। গাড়ি থেকে নেমে এলো সাইফান, পাশে নামলো ছোট্ট রাহিল, হাত ধরে রাখা, মুখে অস্থিরতা। সাফান হেসে বলল, ভয় পাস না পাখি, আজকে তোর সম্পদের ইনভেস্টমেন্ট একটু কাটতাছি। দুই গার্ডকে ইশারা করে বলল, তোমরা বাইরে থাকো, আমি রাহিলকে নিয়ে কেবিনে যাই। সিঁড়ি বেয়ে ওপরে উঠে তারা গেল হাসপাতালের একটা নির্দিষ্ট কেবিনে, ডক্টর রাহুল আহমেদ পিডিয়াট্রিক সার্জারি ইউনিট। কেবিনের দরজায় কোনো শব্দ না করে সাইফান ঠেলে ভেতরে ঢুকে গেল। রাহিলের ছোট্ট হাতটা নিজের হাতে রাখলেও চোখ ঘুরে গেল সামনের চেয়ারে বসা ডাক্তারের দিকে। সাদা ল্যাব কোটে বসে আছে একজন অল্প বয়সী নারী। মাথায় স্টাইল করে বাঁধা হালকা ঢেউ খেলানো চুল, মুখে ক্লিনিক্যাল নিঃসঙ্গতা, চোখে চাপা আত্মবিশ্বাস। ব্যাজে লেখা ডক্টর নূরজাহান রহমান। সাইফান কিছুক্ষণের জন্য থমকে গেল, ভাবল ভুল কেবিনে এসেছে মনে হয়। তারপর টেবিলের ওপরে থাকা ডক্টর রাহুলের নেম প্লেটটা দেখে বুঝল, না, ঠিক কেবিনেই এসেছে। কিন্তু এটাকে, তার চোখ ধীরে ধীরে স্ক্যান করতে লাগলো মেয়েটিকে। তারপর হঠাৎ মাথায় এলো এক চমৎকার বুদ্ধি। ওর চোখে একটু দুষ্টু উচ্ছ্বাস, এ যেন তার পছন্দের খেলা। সে একটা হালকা শয়তানি হাসি দিয়ে বলল, সে একটা হালকা শয়তানি হাসি দিয়ে বলল, এই যে ডক্টর সাহেবা, এই বাচ্চার সম্পদ কাটানোর জন্য এসেছি। নূরজাহান ভুরু কুঁচকে তাকালেন। আই বার্জ ইউর পার্ডন, হোয়াট ডিড ইউ জাস্ট সে? মাফ করবেন, আপনি কি বললেন একটু আগে? মানে এই যে ওর পাখিটা, মানে সুন্নাত করাতে এসেছি, খাতনা পারবেন তো, নাকি গোড়া শুদ্ধ উপড়ে দেবেন? দেখে শুনে কিন্তু, বলেই মুখ চেপে নিজের হাসি সংযত করলো। এক্সকিউজ মি, অ্যান্ড হাউ ডিড ইউ জাস্ট বার্জ ইন্টু মাই কেবিন? ডু ইউ ইভেন হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট? ডু ইউ ইভেন নো ম্যানার্স? ক্ষমা করবেন, আপনি হঠাৎ করে কেবিনে ঢুকে পড়লেন কিভাবে? আপনার কি কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে? আপনি কি ভদ্রতা জানেন না? ওহো, এসব বাদ দিন ডক্টর। আপনি এত সুন্দরী যে আপনার হাতেই যদি কাটানো যায় তাহলে তো দুধে আলতা। আর আপনাকে অনেক পছন্দ হয়েছে আমার। নূরজাহান এবার চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। হোয়াট, আর ইউ বিং সিরিয়াস রাইট নাও? কি, আপনি কি এখন সত্যি সত্যি সিরিয়াস? ভেরি সিরিয়াস মিস ডক্টর নূরজাহান। আপনি তো একেবারে আপনার নামের মতোই নূরের মতো ঝলমল করছেন। হোয়াট এগেইন, হোয়াট ইজ রং উইথ ইউ ইউর পিপল? বিহেভ ইউর সেলফ। আবার কি, আপনাদের মানুষের সমস্যাটা কি? হ্যাঁ, ঠিকমতো আচরণ করুন। সাইফান একটুও থামল না, বরং হেসে বলল, আর বলবেন না ডক্টর, আপনার চেহারার চেয়ে সুন্দর যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে আপনার রাগ। নূরজাহান এবার মুখ কালো করে বললেন, আই এম ওল্ডার দ্যান ইউ, শো সাম রেসপেক্ট। আমি আপনার চেয়ে বড়, একটু শ্রদ্ধা দেখান।
আরে তাহলে তো জ্যাকপট। আমি তো সিনিয়রদের অনেক পছন্দ করি, তাও আবার যদি এত সুন্দরী হয় তাহলে তো লাভই লাভ। বলেই চুলগুলোতে হাত গলালো। নূরজাহান বিরক্তির চোখে বলল, হু গেভ ইউ অথরিটি টু ডিসাইড হু ওয়ার্কস হিয়ার অ্যান্ড হু ডাজন্ট? এই হাসপাতালটিতে কে কাজ করবে আর কে করবে না সেটা সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? যাক, ছোটবেলায় ভাগ্যিস ইংলিশ মিডিয়ামে পড়েছি, না হলে তো আপনার মতো ইংরেজের কথা বুঝতেই পারতাম না। এই জন্য আম্মুকে একটা চুম্মা পাওনা থাকলো। ডক্টর রাহুল আসে ঠিক তখনই। কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকলো ডক্টর রাহুল আহমেদ। লম্বা গড়ন, গম্ভীর মুখে স্নিগ্ধ হাসি, হাতে ফাইল। সাইফানকে দেখে জোরে হেসে বলল, সাইফান, হঠাৎ এখানে? কিসের সুবাদে? ভাইয়া, আজকে তোর হাসপাতালে না ঢুকলে তো দেখতেই পাইতাম না মেয়েরাও এখানে খাতনা করায়। হ্যাঁ? রাহুল কপাল কুঁচকে তাকালো। সাইফান চোখ টিপে ইশারা করলো নূরজাহানের দিকে। রাহুল হেসে বলল, ও, তুমি ডক্টর নূরজাহানের কথা বলছো? উনি আমাদের নতুন পিডিয়াট্রিক ট্রেনিং সার্জন, মাত্রই জয়েন করেছে। সাইফান মুখে হাসির শয়তানি। রাহুল নূরজাহানের দিকে ইশারা করে বলল, ও আচ্ছা, আসলে তুমি কে এটা উনি জানেন না এক্স্যাক্টলি। ডক্টর নূরজাহান, এই হসপিটালটা সাইফানের দাদু তৈরি করেছেন। আজ তার নাতি এখানে খাতনা করাতে এসেছে। তোমার সাথে হয়তো একটু মজা করেছে। নূরজাহান এবার একটু লজ্জা পেয়ে মুখে চাপা হাসি এনে বলল, আই এম সরি, আই ডিডন্ট নো। সাইফান এবার নরম গলায় বলল, সরি অ্যাকসেপ্টেড ডক্টর নূরে জাহান। আপনি তো আসলেই এক ঝলক নূর, আর আপনি সুন্দরী হলে রাগলে আরো বেশি সুন্দর। নূরজাহান এবার দাঁত চেপে একটু হাসার চেষ্টা করলো। রাহুল তখন পাশে সাইফানের কানে ফিসফিস করে বলল, এই মেয়েটা তোর হবু ভাবি হতে পারে। আমার মা আর ওর মায়ের খুব ভালো বান্ধবী। আমি ওকে পছন্দ করি। সাইফান মুখ টিপে হেসে বলল, সে কি, ভাবি তো জ্যাকপট। তাহলে তো এই সিনিয়র ভাবির সাথে একটু মজা বেশিই নিতে হবে। সাইফান, তুই কিন্তু দিন দিন প্রচণ্ড রকমের দুষ্ট হচ্ছিস। দুজনেই হেসে উঠল। রাহুল আফিয়া বেগমের বান্ধবীর ছেলে ডাক্তারি পাশ করার পর ওদের হসপিটালে জয়েন করে। বর্তমানে অনেক দায়িত্ব পালন করছে হসপিটালের। মেইন হল। রাহিল রাহিল চুপচাপ এক পাশে বসেছিল। তখন বলল, ভাইয়া, আমার পাখিরা কাটা হবে এখন? সাইফান ও রাহুল একসাথে হেসে ফেলল। নূরে জাহান লজ্জা পেয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। ডোন্ট ওয়ারি বেবি, আমি একটুও ব্যথা দিব না বা লাগতেই দিব না, ওকে? রাহুল বলে উঠল। নাফিসা রুহি ও রিশার সাথে গিয়ে তখন ফ্রেশ হওয়ার পর ওকে খেতে দিয়েছিল। ওর সাথে এমনভাবে কথা বলছিল যেন কতদিনের পরিচয় ওদের সাথে। আর ওর সব থেকে পছন্দ হয়েছে মামনিকে। কেন জানি মামনির কাছে গেলে মার অভাবটা পূরণ হয়ে গেছে মনে হয়। রুমে এসে ওকে নিজের হাতে খাইয়ে দিয়েছে। ও প্রথমে ইতস্ত বোধ করছিল, কিন্তু আফিয়া বেগম এক ধমক দিয়ে ওকে খাইয়ে দিয়েছে। তারপর চোখ দিয়ে পানি চলে এসেছিল তার। ওকে শেষবার কে মুখে তুলে এভাবে খাইয়ে দিয়েছিল ওর মনে পড়ে না। ওর বয়সী কতই বা হবে। অন্যান্য ছেলে মেয়েরা বাবা মার কাছে ওর বয়সে আবদার করে, স্কুলে যায়, কিন্তু পরিস্থিতির তাড়নায় ওর মতো মেয়েরা অল্প বয়সে ম্যাচিউরড হয়ে যায়। পরিস্থিতি আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয়, তুই সবার মতো না, সবাই একইভাবে বড় হয় না, সব কিছু সবাই পায় না। আফিয়া বেগম ওকে খাইয়ে দেওয়ার সময়ে ওর মনে হচ্ছিল এই সময়টা চিরকালের মতো থেমে যাক, এই মুহূর্তটা যেন স্বপ্ন না হয়। এই পরিবারের মানুষগুলোকে যত ও দেখছে ততই অবাক হচ্ছে। প্রত্যেকটা ব্যক্তির ব্যবহার অমায়িক। সত্যি কি এমন হতে পারে? সবকিছু কল্পনা মনে হচ্ছে যেন ওর কাছে। রুষা ওকে এই রুমে দিয়ে চলে যায়। ওর টিচার আসছে বলে, আর বলে যায় যে এটা নাকি আজ থেকে ওর রুম। ধীরে ধীরে ঘরের ভেতরে পা রাখলো। দরজাটা খোলার সাথে সাথে তার চোখ দুটো থমকে গেল। সে যেন এক অপার বিস্ময়ের মধ্যে দাঁড়িয়ে আছে। এটা কি আসলেই তার জন্য বরাদ্দ করা কোনো রুম, নাকি কোনো সিনেমার সেট? এই প্রথমবার সে বুঝতে পারছে
প্রাসাদ শব্দটার বাস্তব রূপ কেমন হতে পারে? ঘরটা ছিল একেবারেই রাজকীয়। বিশাল ছিমছাম, চোখ ধাঁধানো, পরিষ্কার পরিচ্ছন্ন। দেওয়ালে হালকা অফ হোয়াইট রং, তাতে ধবধবে সাদা পর্দা টানানো, যেগুলো নরম বাতাসে দুলছিল আলতোভাবে, যেন পর্দার ফাঁকে সূর্যের কিরণ ঢুকে পড়েছে এক নরম সোনালি আলো হয়ে। ছাদের এক পাশে ঝুলছিল একটা মোটা হালকা গোল্ডেনের টোনের চ্যান্ডেলিয়ার। ঘরের আলো নিঃশব্দে ছড়িয়ে পড়ছিল যেন স্বপ্নের মতো। ঘরের মাঝ বরাবর রাখা একটি বিশাল খাট, বক্স বেড টাইপ, আর কাঠের কারুকাজ করা পেন্ডেন্ট হেডবোর্ড, মেরুন ও গোল্ডেন রঙের কন্ট্রাস্টে সাজানো, বিছানায় পাতানো এক্সক্লুসিভ সার্জিটের চাদর আর আলতো তুলতুলে কুশন। খাটের এক পাশে ছোট্ট সাইড টেবিল, যেখানে রাখা একটা আধুনিক ডিজাইনের টেবিল ল্যাম্প, এক জোড়া কাচের জলের বোতল আর একটি ছোট্ট ফুলদানি, যাতে করে সাদা লিলি আর গোলাপ রাখা। ঘরের ডান পাশে একটা রাজকীয় মাপের ড্রেসিং টেবিল। আয়নাটা এত বড় যেন মনে হয় নিজেকে নয়, এরা পুরো গল্পকেই প্রতিফলিত করছে। ও এত বড় ড্রেসিং টেবিল কোনোদিনও দেখেনি। আয়না দেখে ওর মনে পড়ল নিজের চেহারা অনেক দিন দেখেনি। সবাই বলে ওনা ও নাকি অনেক সুন্দর। সত্যি কি তাই? ঘরের এক কোনায় রাখা একটা সোফা সেট, কালো আর সোনালি বর্ডার দেওয়া। তার সামনে একটি মাঝারি সাইজের সেন্টার টেবিল, যেখানে বাইরের গাদাগাদি নয়, বরং পরিপাটি করে সাজানো কিছু ম্যাগাজিন। পাশে একটা ছোট্ট বুক সেলফ, যেখানে সাজানো ইসলামিক ইতিহাস, সাহিত্য, উপন্যাস, এমনকি শিশু সাহিত্য। আর একটা জিনিস যা নাফিসার সবচেয়ে বেশি মন কাড়ল, ঘরের এক দিক দিয়ে সংলগ্ন একটি চমৎকার ব্যালকনি। কাচের স্লাইডিং দরজা ঠেলে বাইরে গেলেই ছোট্ট কিন্তু ছিমছাম গার্ডেনের মতো ব্যালকনি, যেখানে কিছু গাছপালা টবে রাখা, এবং বাঁ পাশে একটা কাঠের চেয়ার টেবিল সেট। আর দূরে তাকালে দেখা যায় শহরের ব্যস্ততা আর ট্রাফিকের নীরব ছায়া। নাফিসা স্তব্ধ হয়ে এইসব দেখছিল, যেন বিশ্বাস করতে পারছিল না যে এই ঘরটা তার জন্য। এত বড় ঘর, এত সম্মান, এত ভালোবাসা, যেখানে এতদিন সে ছিল কেবল সিঁড়ির নিচে এক অন্ধকার স্টোর রুমে। সে ধীরে ধীরে বিছানায় গিয়ে বসল, একটা কুশন জড়িয়ে ধরল বুকের মধ্যে। মাথায় হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ল পুরানো সব স্মৃতি। ছোটবেলার কিছু আবছা চিত্র যেন মনের মধ্যে স্পষ্ট হয়ে উঠতে লাগলো। তার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। খুব সাধারণ সাদাসিধে শান্ত জীবন ছিল তাদের। বাবা, মা আর ছোট্ট নাফিসা, তিনজনের ছোট্ট সেই সংসার ছিল ভালোবাসায় পরিপূর্ণ। বাবা তাকে কোলে করে ঘোরাতেন, মা ওর চুল বেঁধে দিতেন, ঘুম পাড়াতেন মোলায়েম গলায় গান গেয়ে। সেই সব স্মৃতি এখন আবছা, কিন্তু ভালোবাসার উষ্ণতা যেন এখনো হৃদয়ের কোণে রয়ে গেছে। একদিন হঠাৎ ঝড় নেমে এলো সেই শান্ত সংসারে। একদিন ওর বাবা মা ওকে দাদির কাছে রেখে বাইরে গেলেন বাজার করতে, আর কখনো ফিরে এলেন না। না, ফিরে এসেছিল, তবে জীবিত নয়। সড়ক দুর্ঘটনায় একসাথে মারা যান দুজনেই। 4 বছরের ছোট্ট নাফিসা তখন কিছুই বুঝতে পারেনি, শুধুই কাঁদত, জিজ্ঞেস করত, আম্মু কোথায়, আব্বু কোথায়? কোনো উত্তর ছিল না কারোর কাছেই। এরপর 1 বছর দাদির কাছে থেকে সেখানেও খুব বেশি ভালোবাসা পায়নি। তারপর একদিন সেই দাদিও চলে গেলেন। মামা এসে ওকে নিয়ে গেল তাদের বাড়িতে। মামা ভীষণ স্নেহ করতেন, কিন্তু মামি আর মামাতো ভাই বোনদের কাছে ও ছিল যেন বোঝা। ছোট ছোট ব্যাপারে ধমক, ঝাড়ি, অপমান, কখনো কখনো নির্যাতন। তবুও একরকম মানিয়ে নিয়েছিল নাফিসা। কিন্তু আরও ওর সৌন্দর্য, ওর চেহারার কারণে অনেক রকম হ্যারাসমেন্টের শিকার হয় ছোটবেলায়। তখন না বুঝেও একটু বড় হওয়ার পর থেকেই বুঝতে পারে। এখনো সে মাঝে মাঝে স্বপ্নে এগুলো দেখে আর ঘুম ভেঙে যায়। তারপর একদিন হঠাৎই বিয়ের প্রস্তাব আসে। নাফিসা তখন বলে, আমি পড়তে চাই মামা, আমাকে প্লিজ বাঁচাও। কিন্তু মামা ছিলেন ঢাকায়,
চাকরির চাপে সব বুঝে উঠতে পারেননি। সেই সুযোগে মামি তাকে জোর করে বিয়েতে বসাতে চেয়েছিল। বিয়ের আগের রাতে ওকে বেধড়ক মারধর করা হয়। ওর শরীরে কেঁপে উঠেছিল আতঙ্কে, কিন্তু শেষ আশাটা ছিল ওর মনে, যার সঙ্গে বিয়ে হবে হয়তো সে অন্তত ভালো মানুষ হবে। কিন্তু না, বিয়ের আসরে বসে পাশের লোকটির যখন প্রথম স্পর্শ করে বাজেভাবে, নাফিসার সমস্ত শরীর ঝাঁকুনি খেয়েছিল। তার মনে হচ্ছিল এখান থেকে উঠে পালিয়ে যায়। গা গলিয়ে উঠছিল, বমি আসছিল, চোখে পানি চলে আসছিল। তখন শুধু আল্লাহকে ডেকেছিল, বাঁচাও আমায়, প্লিজ বাঁচাও। আল্লাহ বোধহয় ওর ডাকে সাড়া দিয়েছিলেন, কারণ ঠিক তখনই নেমে এসেছিল একজন একজন ফেরেশতার মতো পুরুষ, যে ওর হাত ধরে সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে এসেছিল চিরতরে। এই পর্যন্ত ভাবতেই নাফিসার গাল বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সে দ্রুত হাত দিয়ে চোখ মুছে ফেলল, যেন কেউ দেখে না ফেলে। ঠিক তখনই ঠক 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 দরজায় হালকা নখ। নাফিসা চমকে উঠল, চোখের পানি গোপন করার তাড়ায় দুই হাতে মুখটা ঢেকে রাখলো কয়েক সেকেন্ড। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে দরজার দিকে পা বাড়ালো। কে? তার কণ্ঠে এক অজানা কাঁপুনি। পেছনের বিশাল ঘরটা তখনও নিঃশব্দে দাঁড়িয়েছিল, যেন এক সাক্ষী, নাফিসার নতুন জীবন সূচনা দেখার অপেক্ষায়। ঘরের মধ্যে তখনও এক গভীর নীরবতা। নাফিসা চুপচাপ দাঁড়িয়ে ছিল ব্যালকনির স্লাইডিং ডোরের কাছটায়, চোখে মুখে এক অদ্ভুত নির্লিপ্ততা, শরীরে ক্লান্তির ছাপ, তবুও মনটা অস্থির। একটা ঘূর্ণির মতো মনে হচ্ছিল, যেন যেন ভেতরের কিছু একটা ঘটছে, কিন্তু ভাষায় ধরা যায় না। দরজায় হালকা নখ। নাফিসা চমকে উঠল, চোখের পানি গোপন করার তাড়ায় দুই হাতে মুখটা ঢেকে রাখলো কয়েক সেকেন্ড। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে দরজার দিকে পা বাড়ালো। কে? তার কণ্ঠে এক অজানা কাঁপুনি। পেছনের বিশাল ঘরটা তখনও নিঃশব্দে দাঁড়িয়েছিল, যেন এক সাক্ষী, নাফিসার নতুন জীবনের সূচনা দেখার অপেক্ষায়। একটা কাঁপুনি দিল, নাফিসার গা বেয়ে গেল। কিছুক্ষণের জন্য নিঃশব্দ। তারপর দরজার ওপাশ থেকে গভীর গম্ভীর এক পুরুষালী কণ্ঠ। ক্যান আই কাম ইন? তেমন কিছুই নয়, স্রেফ অনুমতি চাওয়া। কিন্তু সেই কণ্ঠের ভেতরে যে ভার ছিল, যে গাম্ভীর্য, যেন একটা রাজা অনুমতি নিচ্ছেন প্রবেশের, অথচ জানে তার অনুমতি লাগবে না। কিন্তু পরিস্থিতি আজ অন্যরকম। নাফিসা যেন মুহূর্তেই জমে গেল, চোখ বড় হয়ে উঠল। সেই কণ্ঠ, যে কৌতূহলের সাথে মনে রাখে। হৃৎপিণ্ডটা যেন এক ঝটকায় ধক করে উঠল। এত স্পষ্টভাবে সে কখনো কাউকে অনুভব করেনি। ধীরে ধীরে সে পেছনে ঘুরে দাঁড়ালো, একটুও কথা না বলে। দরজাটা খুলে গেল, ভেতরে ঢুকলো সাইমন। প্রথমে ধীর পা, তারপর পুরোটা দৃশ্যমান হলো সেই দীর্ঘদেহী, গাম্ভীর্য ছড়ানো পুরুষটি। গ্রে কালারের ট্রাউজার, হালকা অরেঞ্জ ওভারসাইজের টি শার্ট, হাতাটা কনুইয়ের নিচে গোটানো। ক্লাসিক ঘরোয়া, অথচ এক অদ্ভুত সৌন্দর্যে জড়ানো। চুলগুলো কিছুটা এলোমেলো, কপালের উপরে এসে নেমে আসে। আর তার চোখ আদেশ করে না, কিন্তু জিজ্ঞেস করে না এমনও নয়। এক চোরা দৃষ্টি। নাফিসা থমকে দাঁড়িয়ে গেল। তাকে আগে দেখেছে, কিন্তু এমন রূপে নয়। আজ এই মানুষটাকে দেখলো যেন অন্য আলোয়। কি জানি কোথা থেকে এক কিশোরী লাজুকতা এসে মনের ভেতরে ঝাঁপিয়ে পড়ল। বুকের মধ্যে দপদপ করে উঠতে লাগলো কিছু। সে চোখ সরাতে পারল না, ঠিক যেন কোথাও আটকে গেছে। নাফিসা হাঁ করে তাকিয়ে আছে। ওর এমন হাঁ করে তাকিয়ে থাকতে দেখে সাইমন একটু ভুরু কুঁচকাল। তার গলা যেন থেতলে দিল সমস্ত কল্পনার ঘোর। নাফিসা চমকে উঠল। আমি আমি ঠিক আছি। সে মাথা নিচু করে নিল দ্রুত, চোখ সরিয়ে ফেলল। গাল গরম হয়ে উঠেছে, লজ্জায়, অস্বস্তিতে, আর নিজেকে ধমক দেওয়ায়। সাইমন এবার পুরোপুরি ভেতরে চলে এলো। দরজাটা নিজের হাতে আলতো করে টেনে বন্ধ করে দিল। এরপর চোখ রাখলো নাফিসার ওপর। ওড়নাটা মাথায় পেঁচানো, মুখটা অর্ধেক ঢাকা, মেরুন রঙের আনারকলি আর চুড়িদারের মোড়ানো সেই পাতলা শরীরটা ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছে।
একেবারে যেন ক্লাসিক মেহেজাবিন টাইপ আর কি। লাজুক মেয়ে, মুখ নিচু, কিন্তু এক পলক চাহনিতে যেন মনে পড়ে যাওয়ার মতো। সাইমন চোখ সরালো না, ধীরে ধীরে 2 হাত বুকের সামনে ভাঁজ করলো। একটা গম্ভীর অথচ নরম কণ্ঠে বলল, তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। কালকে তোমাকে স্কুলে ভর্তি করিয়ে দেব। তুমি রিশার সাথে যাবে। সব ডকুমেন্ট আমি আজ রাতের ভেতরেই আনিয়ে নিব। নাফিসার চোখের কোণের দিকে তাকালো। কিছু বলবে কি বলবে না বুঝে উঠতে পারছে না সে। সাইমন আরও বলল, আর বিকালে রেডি থেকো। রুহি আর রিশার সাথে যাবে শপিংয়ে। তোমার যা যা প্রয়োজন লিস্ট করে নিও। সাইমন বলেই থামল। নাফিসার প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করলো। নাফিসা মাথা নিচু রেখে এক নিঃশ্বাসে বলে ফেলল, আপনি আমাকে একটা সরকারি স্কুলে ভর্তি করিয়ে দিন। আমি রিশা আপুর সাথে স্কুলে যাব না। আর আমার কিছু লাগবে না। আসার সময় স্যার অনেক জামা কাপড় দিয়েছিলেন, ওগুলোই যথেষ্ট। আপনি প্লিজ আমার পেছনে এত খরচ করবেন না। আর আর একটা কাজ খুঁজে দিন আমাকে। আপনাদের এখানে কতদিন থাকবো জানি না। এই কথাগুলো বলার সময় তার কণ্ঠ থরথর করে কাঁপছিল। গলায় যেন চেপে বসেছে একটা অজানা আতঙ্ক আর দায়বদ্ধতার বোধ। সাইমন তার দৃষ্টিটা নরম করল না। 2 হাত বুকের সামনে ভাঁজ করে ঠান্ডাভাবে তাকিয়ে রইল। কিছুক্ষণ এমনভাবে তাকিয়েই রইল, চোখে সন্দেহ, জিজ্ঞাসা, চাপা ক্রোধ। তারপর গলা নামিয়ে জিজ্ঞেস করল, তোমাকে কিছু কি বলেছে কেউ? নাফিসা দ্রুত মাথা নাড়াল। না, কেউ কিছু বলেনি। তাহলে? আসলে আপনি আমার জন্য অনেক করেছেন। আমি আর আপনার বোঝা হতে চাই না। এই শেষ কথাটুকু বলতে বলতেই তার গলাটা ভার হয়ে গেল, ঠোঁট কেঁপে উঠল। সাইমন চোখ সরালো না। তারপর বলল, বেশি কথা আমার পছন্দ না। তুমি যতদিন না বড় হচ্ছ ততদিন তুমি আমার দায়িত্ব। ছোট মানুষের এত কথা বলতে হয় না। পিচ্চি পিচ্চির মতোই থাকো। যা বলেছি তাই করবে। নাফিসা এবার কিছু একটা বলতে যাচ্ছিল, হালকা করে ঠোঁটটা ফাঁকা করতে গিয়েই, কিন্তু আমি। এনাফ। সাইমন গলা এবার কিছুটা কঠিন। এক কথা বারবার রিপিট করতে ভালো লাগে না আমার। আমাকে রাগাবে না। এই কথাগুলোর গম্ভীরতা এতটাই ঠান্ডা ছিল যে নাফিসা কেঁপে উঠল। সত্যি সে চমকে উঠল একেবারে। একটু আগেও যে মানুষটা সুরেলা গলায় কথা বলছিল, হঠাৎ তার এমন তীব্র ধমক কেন? সে চোখ নামিয়ে ফেলল একদম, মুখ ঘুরিয়ে নিল। বুকের ভেতর যেন একটা গুমোট কান্না জমে থাকলো। সাইমন কিছুক্ষণ তাকিয়ে থাকলো তার দিকে। তারপর গলার স্বর স্বাভাবিক করে বলে উঠল, টাইম যত বিকালে টাইম মতো বিকালে রেডি হয়ে থেকো। আর কোনো প্রবলেম হলে আমায় বা আম্মুকে জানাবে, ঠিক আছে? এই বলে সে ধীরে ধীরে দরজার দিকে হাঁটতে লাগলো। দরজার সামনে গিয়ে একবারও পেছনে ফিরে তাকালো না। দরজা খুললো ধীরে ধীরে, আবার নিজেই টেনে বন্ধ করে দিল সাইমন। ঘরটা আবারও চুপচাপ হয়ে গেল। নাফিসা দাঁড়িয়ে আছে, মাথা নিচু, এক হাত বুকের ওপরে। কিছু একটা বোঝার চেষ্টা করছে যেন। তারপর ধীরে ধীরে সে বুকের কাছে হাত রাখলো, নিঃশ্বাস ফেললো গভীরভাবে। এই মানুষটার সামনে এলেই কেন জানি বুকের ভেতরটা কেঁপে ওঠে, শরীর ঠান্ডা হয়ে আসে, অথচ মন এক অজানা উষ্ণতায় ভরে যায়। তার মাথার ভেতরে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এটা কি? কেন এমন হচ্ছে? তার ছোট্ট মস্তিষ্ক বুঝে উঠতে পারছে না। সে নিজেও জানে না, কিন্তু আল্লাহ তো জানেন। হয়তো এটা সেই বন্ধন, যে বন্ধন শুধুই হালাল সম্পর্কের মধ্য দিয়ে হয়। বিয়ের মাধ্যমে আল্লাহ মানুষের মধ্যে এমন টান তৈরি করে দেন, যার ব্যাখ্যা মানুষ নিজেই খুঁজে পায় না, যা বোঝে না বয়সের ব্যবধান। নাফিসা জানে না কিভাবে, জানে না কেন, কিন্তু এই মানুষটার সামনে এলেই মনে হয় যেন আমি নিরাপদ, আমি বেঁচে আছি। আমি কোনো এক অপরিচিত বা পরিচিত অথচ অপার ভালোবাসার আশ্রয়ে দাঁড়িয়ে আছি। বাইরে বৃষ্টি থেমেছে কিছুক্ষণ হলো, কিন্তু বাতাসে এখনো বৃষ্টির গন্ধ। জানালার পাশে রাখা ছোট্ট একটা
মানকচুর গাছ দুলছে হালকা বাতাসে। পেছনের স্টাডি রুমটা বেশ নিরিবিলি, চারিদিক শান্ত, শুধু ঘড়ির কাঁটায় একঘেয়ে টিক টিক শব্দ, আর মাঝে মাঝে ছাদের টিনে পড়ে থাকা বৃষ্টির জল ফোঁটা ফোঁটা করে টুপটাপ করে পড়ছে। রিসা বসে আছে স্টাডি রুমে। টেবিলের ওপরে খোলা আছে জীববিজ্ঞানের বইটা, কিন্তু বইয়ের পাতায় মন নেই তার। এক ভাবনার জগতে হারিয়ে গেছে সে। চোখ সোজা সাইমনের দিকে, বুকের বাঁ পাশটায় কেন যেন ধক ধক করে কিছু একটা বোধ করে চলেছে। সামনের চেয়ারে বসে আছে সে, একটা তামাটে গায়ের রঙের পুরুষ, শ্যামলা নয়, আরো একটু ডিপ, একটা উষ্ণ বাদামি ছায়া যার গায়ে লেগে থাকে সারাক্ষণ। পরনে শুধু একটা চেক শার্ট, হাতার গুটিয়ে রাখা, কিন্তু তার শরীরে এমনভাবে মানিয়ে গেছে যেন পোশাকটা তার নয়, সে পোশাকের। চুলগুলো একটু অগোছালো, চোখ জোড়া গভীর ভাবলেশহীন কিন্তু স্থির। এক দৃষ্টিতে তার খোলা খাতায় কিছু লিখছে, মাঝে মাঝে থামে, ভাবে, আবারও লিখে চলে। রিসার চোখ পড়ে আছে তার হাতে। কলম ধরার ভঙ্গিটা কি শান্ত, স্থির, যেন কত অভ্যস্ত, যেন প্রতিটি শব্দ কলমে নয়, নিজের ভেতর থেকেই ফুটে বেরোচ্ছে। হঠাৎ কলমটা থেমে গেল, মনে হচ্ছে তাকে কেউ গভীরভাবে পর্যবেক্ষণ করছে। মাথা উঠিয়ে আকাশ সরাসরি তাকালো রিসার দিকে। রিসা তখনও তাকিয়ে আছে ওর দিকে, ঠিক বলা চলে না, তা হাঁ করে তাকিয়ে আছে। সেই দৃষ্টি কারোর নজর এড়ায় না, আকাশেরও এড়ায়নি। সে ভুরু কুঁচকে ফেলল সঙ্গে সঙ্গেই। পরেক্ষণে টেবিলের ওপরে থাকা তুড়ি বাজালো দুবার, ঠক ঠক করে। চমকে উঠল রিসা। কি, এভাবে তাকিয়েছো কেন? তোমার পড়া কমপ্লিট? পড়া দাও, পড়া কমপ্লিট হলে। রিসা ধরা পড়ে গেছে, তবুও হাসি থামায় না। দাঁত বের করে বলল, আপনাকে পড়াচ্ছিলাম তো স্যার, আপনি ডিস্টার্ব করলেন? আপনি প্রশ্ন করুন, আপনার কথায় কি আছে না আছে আর সব বলে দিতে পারবো। আকাশ চোখ সরু করলো, ঠোঁটে এক টুকরো অবিশ্বাস ঝুলিয়ে বলল, কি বলছো তুমি? রিসা আবারও সেই কচি মুখের নেকি হাসিটা দিয়ে বলল, কিছু না স্যার, কিছু বলছি না, আর একটু হলেই হয়ে যাবে। আকাশ তার খাতাটা বন্ধ করে বলল, ওকে, পড়া কন্টিনিউ করো। তোমার পড়া শেষ হলে আমাকে যেতে হবে, আমার আরও টিউশনি আছে। রিসা মুখ টেনে বলল, এত তাড়াতাড়ি চলে যাবেন স্যার? আকাশ এবার একটু অবাক হয়ে তাকালো। মানে? রিসা সামনে বলল, মানে স্যার বলছিলাম, সময় কত তাড়াতাড়ি চলে যায়। মনে হলো আপনি তো এখনই এলেন, এর মধ্যে 2 ঘন্টা হয়ে গেল। আকাশ একটু হাসলো না, বরং গাম্ভীর্য রেখেই বলল, হ্যাঁ, ঠিকই বলেছ। এতক্ষণ ধরে তুমি আমাকে একটা পড়াও দাওনি। এভাবে চললে তোমার আম্মুর কাছে আমি কমপ্লেন দিয়ে আসবো। রিসা ভুরু কুঁচকে বলে, আরে স্যার, এত সিরিয়াস হচ্ছেন কেন? কাল থেকে ঠিক করে পড়া দেব, আপনি শুধু একটু ভালোবেসে আমার সাথে কথা বলবেন। আকাশ থমকে গেল। কি বললে তুমি? রিসা তড়িঘড়ি করে কণ্ঠটা পাল্টে ফেলল, কিছু না, কিছু বলিনি স্যার, আমি শুধু বললাম আম্মুর কাছে কমপ্লেন দেওয়ার দরকার নেই, আমি ভদ্র মেয়ের মতো আপনার সব পড়া করে দেব কাল থেকে। আকাশ এবার আর কিছু না বলে বলল, মা, মনে থাকে যেন। আজকের মতো আল্লাহ হাফেজ। এই বলেই পিঠে রাখা ব্যাগটা কাঁধে চাপিয়ে বেরিয়ে গেল চুপচাপ। রিসা কিছুক্ষণ তাকিয়ে রইল ওর যাওয়ার দিকটায়। বুকের বাঁ পাশে যেন কেউ হাত রেখে দিয়েছে। তোর ব্ল্যাক ডায়মন্ড তো তোকে দেখতেই পায় না। তারপর তার মাথা নিচু করে মনের ভেতরে গুনগুনিয়ে বলল, আল্লাহ, আমার ব্ল্যাক ডায়মন্ড আমাকে কবে বুঝবে? আল্লাহ, আমার ক্রাশটাকে তুমি হেদায়েত দাও, আমাকে বোঝার ক্ষমতা দাও। আল্লাহ, এমন কিছু ওনার ভেতরে দিয়ে দাও যাতে করে উনি আমার পেছনে পাগলের মতো ছুটে বেড়ান, আমাকে ছাড়া আর কাউকে যেন চোখে না দেখেন। কবুল করে নাও আল্লাহ, মাবুদ। তার চোখে তখন লুকিয়ে থাকা স্বপ্নের জল হাসি হয়ে নিচে গুমড়ে ওঠা ব্যথার আস্তরণ। আকাশের পেছনে কোনো সোনালী পরিবার নেই,
সে একটা সাধারণ ছেলের মতো বড় হয়েছে। তার বাবা রাশিদ কোম্পানিতে চাকরি করেন, মধ্যবিত্ত সাধাসিধে। আকাশ অনেক ছোট বয়স থেকেই নিজের পড়ার খরচ নিজেই চালায়, অনেকগুলো টিউশন করে। তার মধ্যে একটা এই রিসার টিউশনি। সে এখন অনার্স থার্ড ইয়ারে। সাইফ আলের অনেক ভালো বন্ধু, ছোটবেলা থেকেই আসা যাওয়া এই বাড়িতে। তাদের প্রথম দেখা হয়েছিল আকাশ একবার তার বাবার সাথে অফিসে এসেছিল, তখন সাইফ আলের সাথে পরিচয়। কথায় কথায় দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। আজ সেটা গাঢ় হয়েছে। সাইফান অনেক মিশুক, সেও আকাশকে পরিবারের মতোই দেখে। রিসা, সে তো এখন উঠতি বয়সের এক কিশোরী তরুণী। বুকের মধ্যে একতরফা ভালোবাসার ফুল ফোটে, যার সুগন্ধ একমাত্র সেই পায়, যাকে ভালোবাসে সে নয়। আর রিসার একটু দুর্বলতা আছে, ডার্ক স্কিন, ছেলেদের জন্য একটু অদ্ভুত ক্রাশ। আকাশের ব্যক্তিত্ব, ব্যবহার, ঠান্ডা মাথার ভদ্রতা, এসব দেখে ওর আরো গভীরে ভালোবেসে ফেলে। কিন্তু একতরফা ভালোবাসা কি সবসময় পরিণতি পায়? আকাশ আর রিসার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। একজন মধ্যবিত্ত পরিবারের মাটির ঘ্রাণ মাখা বাস্তববাদী ছেলে, আরেকজন সম্ভ্রান্ত ঘরের কন্যা, যে এখনো বাস্তবতাকে সিনেমার মতো দেখে। রিসার মাথায় এখনো বাস্তবতা এসে ঠেকেনি। সে জানে না এই প্রেম কাটাও আছে। এখন সে শুধু ভালোবাসার স্বপ্ন দেখে। ভালোবাসা হয়তো পবিত্র, কিন্তু সমাজের হিসাব নিকাশ পবিত্র নয়। এই প্রেমের ভবিষ্যৎ কেউ জানে না, হয়তো শুধু আল্লাহই জানেন। বিকালবেলা, বিকাল 5টা বাজতে চলেছে। আকাশি রঙের একটা বিকেল যেন জানালার বাহিরে গড়িয়ে পড়েছে ধীরে ধীরে। পশ্চিম দিকের আকাশে রঙিন তুলির আঁচড়ে কেউ যেন সিঁদুরি কমলা আর ধোঁয়াটে সাদা মেখে দিয়েছে। পাখিরা গাছের ডালে ফেরার পথে। দূরে কে যেন বাঁশি বাজাচ্ছে, খুব ক্ষীণ, ধরাছোঁয়ার বাইরে। বাতাসে এক ধরনের নির্জনতা, যা ব্যস্ত শহরকে এক মুহূর্তে নিঃশব্দ করতে পারে। একটা নিঃশ্বাস ফেলে বিকেল বলছে, আজকের দিনটা ফুরাচ্ছে। বাড়ির ভেতরের সেই নরম আলো এসে পড়ছে নাফিসার রুমের জানালার পাশে রাখা টেবিলের ওপরে। ল্যাম্প জ্বালানো হয়নি, প্রয়োজনও নেই, আলো এমনিতেই পর্যাপ্ত। নাফিসা একটা রঙিন বই হাতে নিয়ে পড়ছে, পুরানো উপন্যাস। পাতাগুলো হালকা হলদে, কাগজের গন্ধে মিশে থাকা সময়ের গল্প। সে পড়ায় ডুবে আছে। নাফিসা উপন্যাসে হারিয়ে যেতে জানে। সেখানে কারোর প্রেম থাকে, কারোর হারিয়ে যাওয়ার স্বপ্ন থাকে। কেউ মরে যায় গল্পের শেষ পাতায়, কেউ হঠাৎ ফিরে আসে, আর সে প্রতিটা পৃষ্ঠা চোখ বুজে অনুভব করে। মনে হয় যেন সেই চরিত্রের সাথে সে নিজেও খানিকটা হাঁটছে। ঠিক তখনই ধপ একটা শব্দ, হঠাৎ ঘরের নিস্তব্ধতায়। নাফিসা চমকে তাকায়। বিছানায় মুখ থুবড়ে পড়ে আছে রিসা, যেন একটা বালিশ নয়, একটা ঝড় এসে আছড়ে পড়েছে এই ঘরের ভেতরে। চোখ তুলে দেখে জিন্স পরা হাঁটু পর্যন্ত, আর কুর্তি গায়ে, চুলগুলো সোজা করা, পুরো মাথা ভরে খুলে রেখেছে, যেন নিজের শ্বাসটাই এখন তার অভিমান। কানের দুলে হালকা ঝুমঝুম শব্দ, ঠোঁটে হালকা পিচ শেডের লিপস্টিক, চোখে চোখে ছোঁয়া একটা কাজল। দেখে মনে হচ্ছে আজ ওর কোথাও যাওয়ার কথা ছিল। রিসা উপন্যাস, ভাঙা বিকেল হাওয়া, নাফিসা থেমে থেমে থাকা শব্দহীন নদী। রিসা হঠাৎ শোয়া থেকে লাফিয়ে উঠল, বিছানার পেছনে গা গুলিয়ে বসে এক নিঃশ্বাসে বলে উঠল, এই, তুই এখনো রেডি হসনি? দা ভাইয়া কিন্তু রেগে যাবে, নিচে ওয়েট করছে আমাদের জন্য। আমি আর রাহি আপু রেডি, শুধু তুই বাঁশি বাজাচ্ছিস। কেন রেডি হসনি এখনো? ঝটপট রেডি হ, আমরা শপিংয়ে যাব, এক্ষুনি যাব। দেরি করলেই ভাইয়া। এক নাগাড়ে কথাগুলো বলে ও থামে, নাফিসার দিকে তাকিয়ে থাকে। নাফিসা এতক্ষণ হাঁ করে তাকিয়ে আছে রিসার মুখের দিকে। এত কথা কিভাবে বলে একটা মেয়ে? মনেই হয় না সে এক নিঃশ্বাস নিয়েছে। মাঝে মাঝে মনে হয় এক নাগাড়ে বলছে। রিসাকে না দেখলে ও হয়তো বুঝতেই পারতো না কখনো। রিসার গালটার টোন, রিসার গলার টোন, মুখভঙ্গি,
হাতে থাকা ব্যাগের স্ক্রাব ঘোরানো, আর সব মিলে মনে হয় যেন একটা আনন্দময় বিস্ফোরণ। নাফিসা আস্তে করে বলল, আপু, আমি যাব না, আমার অনেক জামা আছে তো। কথা শেষ হবার আগেই রিশা বিছানা থেকে উঠে এসে ওর পাশে দাঁড়ালো। না মানে কি? এক হাতে ওকে দাঁড় করিয়ে দিল, অন্য হাতে ধাক্কা দিয়ে বলল, ওয়াশরুমে যা, রেডি হ, না হলে আমি এক্ষুনি গিয়ে দা ভাইকে বলবো, উনি এসে তোর অবস্থা কিরকম করবেন তখন বুঝবি। নাফিসা কিছু বলতে চায়, কিন্তু রিশা তখন চারপাশ খুঁজছে। চোখ চলে গেল বিছানার নিচের দিকে। এই যে ব্যাগটা। ও দ্রুত হাঁটু মুড়ে বসে ব্যাগের চেনটা খোলে এক ঝটকায়। ঝকঝকে সাদা আনারকলি বের করলো। জামার ঘেরটায় সূক্ষ্ম সোনালি এমব্রয়ডারি করা, দেখে মনে হয় একদম ঈদের জন্য কেনা। নাফিসা ভুরু কুচকে বলল, এটা নতুন? আমি একদম চুপ, এটা পরবি, আর 2 মিনিটের দিলাম। যদি নিচে না আয়, তুই জানিস না রিশা কি করতে পারে। এ বলেই ওকে জামাটা হাতে ধরিয়ে দিয়ে বাথরুমের দিকে ঠেলে পাঠিয়ে দিল। নাফিসা দরজাটা বন্ধ করতেই রিশা দরজার বাইরে দাঁড়িয়ে জোরে বলল, 2 মিনিট, আমরা নিচে ওয়েট করছি, প্লিজ দেরি করিস না প্লিজ। তারপর সে খিলখিল করে হেসে চলে গেল। ঘর আবারও নীরব হয়ে গেল। নাফিসা বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে চুলে হাত বোলাচ্ছে, মুখে জল ছিটায়, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে। আহ, তাই আর কি করার, এখন তো রেডি হতেই হবে। তার ঠোঁটের কোণে তখন এক নরম কচি হাসি, একেবারে না বলা এক হাসি, যার ভেতরে লুকিয়ে থাকে স্নেহ, বিরক্তি, মজা আর কিউট একটা অনুভব। সে তখন পড়ছিল হুমায়ুন আহমেদের জ্যোৎস্না ও জননীর গল্প। লোকটাই তো সবার থেকে এসে ধমক দেয়, বলবে ছোট মানুষের এত কথা বলতে হয় না, পিচ্চি পিচ্চির মতোই থাকো। নাফিসা নিজের অজান্তেই মুচকি হেসে ফেলল। জানালার বাইরে তখনও আলো কমছে, পাখিরা ফিরছে, আকাশ গাঢ় হচ্ছে আরো ধীরে ধীরে। ঘড়িতে তখন বিকাল প্রায় 5:30। বাইরের সন্ধ্যা আবহ ধীরে ধীরে নামছে। আকাশের রংটা যেন একটু আগেও ছিল গোধূলি কমলা, আর এখন সেটাই ধীরে ধীরে নীলচে সাদার পরত পড়েছে। বাড়ির সামনের বাগানে দাঁড়িয়ে থাকা আমন্ড গাছগুলো হালকা হাওয়ায় দুলছে। পাতাগুলোর ফাঁক গলে এসে ঘরে পড়ছে এক রঙিন আলো, হলুদ আর ধূসর মিলিয়ে একটা অদ্ভুত স্নিগ্ধতা। এই ঠিক সময় মতো বাড়ির সিঁড়ির ওপরে দেখা দিল একটা সাদা আবছা প্রতিচ্ছবি। মাথায় ওড়না পেঁচানো, সাদা আনারকলিতে মোড়া শরীরটা ধীরে ধীরে নিচে নামছে। একটা সাদা আলো যেন ধাপে ধাপে গড়িয়ে আসছে নিচে। নাফিসা, ওর হাঁটার ভঙ্গিটা সাবধানী, মাথা নিচু, 2 হাত সামলে ধরে রাখা ওড়নার কোনা, কিন্তু সেই চুপচাপ অবয়বের মধ্যেও যেন এক অপার্থিব স্নিগ্ধতা। নিচে দাঁড়িয়ে থাকা রুহি হঠাৎ থমকে গেল, চোখ বড় হয়ে গিয়ে তাকিয়ে বলল, তোকে তো সাদা পরি রাখছে রে। পাশ থেকে রিশা গদগদ গলায় বলে উঠল, আমি সিলেক্ট করে দিয়েছি ড্রেসটা, এই জন্যই তো এমন লাগছে। এই কথা শুনে রুহি রিশার মাথায় একটা গাঁট্টা মেরে বলল, চুপ কর নাফু, এমনিতেই অনেক সুন্দর, ও যা পড়বে তাই মানাবে, এটা তোর কৃতিত্ব না। এই বলেই রুহি এগিয়ে গিয়ে এক হাত দিয়ে নাফিসাকে জড়িয়ে ধরল। ওর ঠান্ডা গালটা রুহির কাঁধে লাগতেই হালকা কেঁপে উঠল নাফিসা। সে হা করে তাকিয়ে আছে, ওরা যা বলছে সব কিছুই অবাক হয়ে দেখছে। রিশা আবারও বলল, সত্যি বলছি না আপু, তোকে আজ দেখাচ্ছে যেন মেহের নামের কোনো সিরিয়ালের নায়িকা। ওদের কথার মাঝে নাফিসা একটা শব্দও বলল না, শুধু অবাক হয়ে তাকিয়ে আছে, যেন কথাগুলোর মানে বুঝে ওঠার আগেই শব্দগুলো বুকের মধ্যে গলে যাচ্ছে। ওদের তিনজনের হাসি আর খুনসুটির মাঝে হঠাৎ ডাইনিং রুমের পাশ থেকে একটা গম্ভীর কণ্ঠ ভেসে এলো, সাইমন। "শ্।" ঘরের কোণার সেই নরম ধূসর রঙের সোফাটিতে চুপচাপ বসে আছে সাইমন। বাঁ পা ভাঁজ করে ডান পায়ের ওপরে তুলে বসেছে সে। মোবাইলটা তার 2 হাতের মাঝে, কখনো স্ক্রল করছে তো কখনো আবার স্থির হয়ে কিছু দেখছে যেন। তবু চোখ নেই
কোনো উচ্ছ্বাস, কোনো কৌতূহল, হাজারো শব্দের ভিড়েও সে যেন এক সম্পূর্ণ নিঃসঙ্গ একটা দ্বীপ। পরনে হালকা আকাশি রঙের কটন শার্ট, প্যান্ট ম্যাচিং করে হালকা স্টোন গ্রে কালারের। আর দেখে মনে হয় ওয়ার্ড্রপ থেকে এই রঙের কম্বিনেশন বুঝে নিয়েই বেরিয়েছে। হাতের বাঁ পাশে ঝকঝকে একটা ঘড়ি, কালো ডায়াল, সিলভার বডি আর ব্র্যান্ডেড, কিন্তু সেটা জানানোর মতো কারণ নয়, বরং যেন স্বাভাবিক সৌন্দর্যে জড়িয়ে থাকা। ও কিছু না বলেই ফোনটা কানে রেখে নিচু গলায় কিছু একটা বলছিল। তারপর একটা সময় ফোনটা কেটে পকেটে রাখলো। এতক্ষণ ওদের কথা শুনেছে কি শোনেনি বোঝা গেল না। ওদের দিকে তাকিয়ে বলল, রেডি সবাই? চল, দেরি হয়ে যাচ্ছে। ওর গলা একেবারে স্বাভাবিক, অথচ একটানা মাথা নিচু করে একটু থেমে বলল, নাফিসা এবার চোখ তুলে তাকালো। ওর চোখ সাইমনের দিকে আটকে গেল। সেই চোখের গভীরতায় এক অদ্ভুত কিছু আছে, যেটা কড়া না নেড়েই বুকের মধ্যে ঢুকে পড়ে। আর আজ সেই গভীর চোখের সঙ্গে মানিয়ে গেছে তার সাদা জামার কোমলতা। ও কিছুই বলল না, শুধু মাথা নোয়ালো। সাইমন এবার চোখ নামিয়ে বলল, চলো। সাইমনের উঠানে পার্ক করা সাদা এসইউভি গাড়ির দরজাগুলো চকচক করছে। রুহি আর রিশা আগে চলে গিয়ে গাড়িতে উঠেছে। একেবারে স্বাভাবিকভাবে পেছনের যাত্রীর সিটে বসেছে রুহি। রিশাও বসে পড়েছে। নাফিসা একটু পেছনে পড়ে গিয়েছে। ও প্রথমবার কোনো প্রাইভেট গাড়িতে উঠছে, আর তার ওপর এসইউভি। গাড়িটির দরজাটা সে বুঝতে পারছে না কিভাবে খুলবে। সামনের দিকে দাঁড়িয়ে থাকা সাইমন সেটা খেয়াল করলো। এক সেকেন্ড কিছু না বলে তাকিয়ে থাকলো। তারপর সামনে এসে নিজেই দরজাটা খুলে দিল। দরজা খোলার আওয়াজ যেন নাফিসার বুক কাঁপিয়ে দিল। নাফিসা ধীরে ধীরে গাড়িতে উঠল, হাতটাও যেন কাঁপছে। পেছনে রিশা, রুহি নিজেদের মধ্যে ব্যস্ত, কেউ নাফিসার দিকে তাকাচ্ছে না। গাড়ির ভেতরটা শীতল, এসি চলছে, একটা হালকা পারফিউমের গন্ধ ভাসছে, উদ্ভিদ ভিত্তিক সুগন্ধি। চোখ বন্ধ করলেও বোঝা যায় এটা সাইমনের ব্যবহৃত। সাইমন গাড়ির স্টার্ট দিতে গিয়ে থেমে গেল। সিট বেল্ট পরো। নাফিসা দ্রুত তার বেল্টটা খুঁজে নিচ্ছে, কিন্তু প্রথমেই হাত যাচ্ছে না ঠিক জায়গায়। বারবার ট্রাই করছে, একবার ভুল জায়গায় চাপছে, একবার হাত নিচে গিয়ে বেল্টটা খুঁজছে। সাইমন একবার এবার এক দৃষ্টিতে ওকে দেখতে লাগলো, তারপর ধীরে ধীরে একটু এগিয়ে এলো। কিছু না বলে ওর দিকে একটু ঝুঁকে এলো সাইমন। ওর হাতটা ছুঁয়ে গেল নাফিসার হাতের কাছ ঘেঁষে। নাফিসার চোখ বড় বড় হয়ে উঠল, তবে তার থেকেও বড় হলো অনুভূতিটা। সাইমনের শরীর থেকে আসা সেই গন্ধটা আরো স্পষ্ট হয়ে ধাক্কা মারল নাফিসার স্নায়ুতে। কানের পাশে, কাঁধে, মুখে যেন কেউ নিঃশ্বাস ফেলছে, আর সেই স্পর্শে যেন বিদ্যুৎ খেলে গেল শরীর জুড়ে। হাত দিয়ে সিট বেল্টটা ধরতেই সাইমন সামান্য ঝুঁকল, আর সেই সময়ই নাফিসা একটু ঘুরে তাকালো। ঠিক তখনই সাইমনের ঠোঁট ছুঁয়ে গেল নাফিসার কপাল। এক ঝলক থেমে গেল সবকিছু। গাড়ির ভেতরের শব্দ, বাইরের বাতাস, গাছের পাতার দোল, এমনকি হৃদস্পন্দনও। নাফিসার মনে হলো কেউ যেন ওকে নিঃশব্দে একটা আলোর মধ্যে ছুঁড়ে ফেলেছে। পুরো শরীর হিম হয়ে এলো, ঠোঁট কেঁপে উঠল, চোখ বড় হয়ে গেল। সাইমানও থমকে গেল। কিছুক্ষণ যেন কেউ কোনো কথা বলল না। তারপর সাইমান হঠাৎই বুঝতে পেরে সরে এলো, চোখ নামিয়ে বসে পড়ল নিজের সিটে, ঠোঁট শক্ত করে রেখেছে। পেছনে রুহি ও রিশা এতক্ষণ ফোন নিয়ে মধ্যে কথা বলায় ব্যস্ত ছিল। সাইমান গাড়ি এখনো ড্রাইভ করছে না দেখে রুহির কণ্ঠ এলো, দা ভাই, গাড়ি চলছে না কেন? সাইমান চুপ, এখনো মনে হয় ঘটনার মধ্যে আটকে আছে। রুহি আবারও বলল, দা ভাই। সাইমান চমকে উঠল, হ্যাঁ বল। বলছি গাড়ি চালাও তো। সাইমান সংক্ষেপে বলল, হ্যাঁ। তারপর একবার তাকালো নাফিসার দিকে। নাফিসা মাথা নিচু করে বসে আছে, গাল দুটো গোলাপি হয়ে গেছে, ঠোঁটের টান, কাঁধ গুটিয়ে আছে। সে আর কিছুই বলল না, শুধু একবার বলল, সোজা হয়ে বসো, আমি সিট বেল্ট লাগিয়ে দিচ্ছি। এইবার তড়িঘড়ি করে ওর দিকে হাত বাড়ালো, খুব ঠান্ডা মুখে সিট বেল্টটা লাগিয়ে দিল।
তারপর স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলতে লাগলো ধীরে ধীরে, কিন্তু কারোর হৃদয়ে যেন দৌড়াচ্ছে অনেক দ্রুত। ঢাকার ব্যস্ততম এক সন্ধ্যা। সাদা এসইউভি গাড়িটা রাজপথ পেরিয়ে ঢুকে পড়ল বসুন্ধরা সিটি পার্কিং লটে। বাইরে তখন হালকা বাতাস, গোধূলির আলো পুরোপুরি মিলিয়ে গেছে, আর চারিদিকে কাচ ঘেরা দোকানগুলো যেন আলোয় ঝলমল করছে। শপিং মলের বিশাল লবিতে ঢুকতেই নাফিসার চোখ ছানা বড়া। কাচের দেওয়ালের ভেতরে যেন একটা পুরো শহর, আলোয় ঝকমক, চারপাশে মানুষের ভিড়, রঙিন পোশাক সজ্জিত দোকানগুলোতে সাজানো হাজারো জিনিস। ও থেমে গেল এক মুহূর্ত, মাথাটা একটু ঘুরে গেল হঠাৎ। এই প্রথম কোনো বড় শপিং মলে এলো ও। রুহি ও রিশা ওকে টেনে নিয়ে চলল ভেতরে, বলল, চল নাফু, আগে লেডিস সেকশনে চল। ওরা দুজন মিলে ঢুকে পড়ল প্রথমেই একটা নামি ব্র্যান্ডের দোকানে। শীতল এসি ঘরে ঢুকেই হালকা একটা ফুলের গন্ধ নাকে এলো। চারপাশে সারি সারি ম্যানিকুইনের গায়ে ঝুলছে দামি গাউন, কুর্তি, ওয়েস্টার্ন ফ্রক। ঝলমলে আলোয় সবকিছু যেন আরো বেশি জীবন্ত। রুহি বলল, এই ড্রেসটা দেখ, তোর গায়ের রঙের সাথে একদম পারফেক্ট। রিশা পেছন থেকে আরেকটা নিয়ে এসে বলল, এইটা দেখ, হালকা টিউল গাউন, তোকে একেবারে পরি বানিয়ে দেবে। কিন্তু নাফিসা দাঁড়িয়ে আছে নিঃশব্দে, দুই হাতে আঁচল শক্ত করে ধরা, ঠোঁটে একটা হালকা হাসি। আমার কিছু লাগবে না রে। রুহি বিরক্ত হয়ে বলল, আবার সেই না, তুই আসছিস না, তাহলে কেন এলি হ্যাঁ? রিশা বলল, চুপ কর, তুই দেখছিস আমি নাফুর জন্য এমন একটা ড্রেস আনবো, দেখেই ওর কথা বন্ধ হয়ে যাবে। দুই বোন এবার নিজেরাই ব্যস্ত হয়ে গেল শপিং এ। একটার পর একটা ড্রেস বের করছে, কখনো জুতা মিলিয়ে নিচ্ছে, কখনো ব্যাগ, কখনো আবার একসঙ্গে টাওয়েল, কসমেটিক্স, পারফিউম, স্যান্ডেল, হেয়ার অ্যাক্সেসরিজ আর সবকিছুই। নাফিসা এক পাশে দাঁড়িয়ে চোখ বড় বড় করে সব দেখছে। চারপাশের আলো, দোকানের ভেতর ঢুকে থাকা অন্য ক্রেতারা, দামি জামা কাপড়, শৌখিন জিনিস। হঠাৎ ওর চোখ আটকে গেল কোণের এক ড্রেসে। হালকা পিঙ্ক রঙের গাউন, একদম ঝকমকে নয়, বরং মোলায়েম সাদা ফুলের নকশা, কোমরে হালকা কোমর বন্ধন, আর নিচে নরম টিউলের ভাঁজে ভাঁজে পড়ে আছে। নাফিসা এগিয়ে গেল, চোখে বিস্ময়, মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি। আঙ্গুল দিয়ে গাউনটা ছুঁয়ে দেখলো ধীরে ধীরে, চোখ নামিয়ে তাকালো প্রাইজের ট্যাগে, ৯০,৫০০ টাকা। নাফিসার চোখ ছানা বড়া, গলার ভেতর শুকিয়ে গেল, ওর মাথায় বাজলো, এত দাম! এই এক ড্রেসের দামে তো ওদের গ্রামের বাড়িতে অনেক পরিবারের মাসের খরচ চলে যায়। চোখ নামিয়ে ও ধীরে ধীরে সরে এলো, আর তখনই সামনে দাঁড়িয়ে থাকা সাইমন লক্ষ্য করলো ওকে। ওর শপিং শেষ। সাইমন নিজের জন্য শপিং করতে গিয়েছিল জেন্টস জেন্টস সেকশনে। ওদের শপিং শেষ হয়েছে দেখেই দেখতে আসছিল ও। আস্তে আস্তে চোখে পড়লো নাফিসার দিকে। তাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে কিছুই বলল না, শুধু সরে যাওয়া সেই গাউনটার দেখার মুহূর্ত, সবকিছু ওর চোখ এড়িয়ে গেল না। সাইমন এগিয়ে এসে রুহিদেরকে বলল, হয়ে গেছে তোদের, নাকি এখনো পুরো শপিং মল বাকি? রুহি হেসে বলল, মেয়েদের শপিং এত তাড়াতাড়ি শেষ হয় নাকি দা ভাই? সবাই ব্যস্ত হয়ে শেষ কিছু জিনিস কিনে বেরোলো। এক ঝাঁক ব্যাগ নিয়ে ওরা যখন গাড়ির ভেতরে এগোচ্ছে, তখন নাফিসার মনে হচ্ছিল, এত জিনিস, এদের কাছে বুঝি জামা কাপড় শেষ হওয়ার ভয় থাকে। মনে মনে ভাবতে থাকে, আমি তো দুইটা জামা ঘুরিয়ে ঘুরিয়ে পরে মাসের পর মাস পার করে দিতাম। বসুন্ধরা শপিং মলের পাশেই বিলাসবহুল প্যানপ্যাসিক সোনারগঞ্জ হোটেল, আর এর ভেতরের রেস্টুরেন্টে এসে ঢুকলো ওরা। ঝকঝকে মার্বেল ফ্লোরিং, টেবিলের ওপরে মোমবাতি, কাচের গ্লাসে গোলাপ ফুল, আর চারিদিকে হালকা জ্যাজ মিউজিক। ওরা বসেছে এক কোণার টেবিলে। রুহি আর রিশা অলরেডি মেনু দেখে অর্ডার দিয়ে ফেলেছে। নাফিসা চুপচাপ, ও চোখ নিচু করে বসে আছে, মেনু কার্ডটা হাতে নিলেও খোলেনি ঠিক মতো।
রিসা জিজ্ঞেস করলো, নাফু তুই কি খাবি? নাফিসা মাথা নাড়ালো, কিছু লাগবে না। রিসা বিরক্ত হয়ে বলল, তোর সব কিছুতে না না, এক্সপেরিয়েন্স করবি না কিছু? তারপর নিজের মতো করে রিসা বলল, ওর জন্য পাস্তা অর্ডার করলো, হোয়াইট সস। ওয়েটার মাথা নেড়ে চলে গেল। সাইমন বসে আছে, ও কিছু অর্ডার দেয়নি। মোবাইলে চোখ, এক গাল গাম্ভীর্য। হঠাৎ বলল, আমি বাইরের খাবার খাই না। রুহি মুখ বাঁকিয়ে বলল, আহ দা ভাই, বাইরে একদিন খেলে কিছু হয় না। খাবার এলো, সবাই খাচ্ছে। রুহি তার প্লেট নিয়ে ব্যস্ত, রিসা ও সেন কিন্তু নাফিসা বসে আছে চুপচাপ, কাঁটা চামচ দিয়ে শুধু নাড়াচাড়া করছে, খাবারে খাচ্ছে না। ওর চোখ এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে, কেউ তাকাচ্ছে ওর দিকে বারবার, ওর মনে হচ্ছে। হঠাৎ সাইমনের গম্ভীর গলা শোনা গেল, তোমাকে কেউ দেখছে না, তাই খাওয়াই মন দাও, এদিকে ওদিকে না তাকিয়ে। নাফিসা চমকে উঠলো, সাইমনের দিকে তাকালো। সাইমন আবারও বলল, কি হয়েছে, খাওয়া শুরু করো। চোখ নামিয়ে আস্তে আস্তে খেতে শুরু করলো। খাবার শেষে সবাই গাড়ির দিকে ফিরছে। তবে তবে এবার সাইমন তাদের সঙ্গে উঠল না। সামনের গাড়ি থেকে একজন গার্ড বেরিয়ে এলো। সাইমন তাকে বলল, ওদের ঠিকমতো বাসায় নামিয়ে দিও, সাবধানে চালাও। রুহি অবাক হয়ে বলল, দা ভাই তুই যাচ্ছিস না? সাইমন মাথা নাড়ালো, কাজ আছে, আমি পরে যাব। তারপর একবার চারপাশে তাকালো। নাফিসা চুপচাপ দাঁড়িয়ে, হাতের ব্যাগটা বুকের সঙ্গে চেপে ধরেছে। চোখে এক ধরনের জিজ্ঞাসু ভাব, কিন্তু মুখে কিছুই বলল না। সাইমন গাড়ির দিকে পেছন ফিরিয়ে হাঁটতে শুরু করলো। পেছনে থেকে নাফিসার চোখ শুধু তাকিয়ে রইল, নিঃশব্দে স্থির। গাড়ি স্টার্ট নিল। ঢাকার ঝলমলে রাত পেরিয়ে গাড়িটা ছুটে চলল বাড়ির পথে। সড়কের দুই পাশে আলো জ্বলছে, ল্যাম্পপোস্টের নিচে থমকে থাকা মানুষ, ফুচকার দোকানে লাইন, রিকশার চলাচল, বাইকের হর্ন, সবই যেন একটা ব্যস্ত ছন্দ। কিন্তু এসইউভি এর ভেতরে চারজন মানুষের চারটা মন, চার রকম অনুভূতির চোরাগলি পার হয়ে ফিরছিল নিজের গন্তব্যে। রাত তখন 9টা পার করেছে। ঢাকার ব্যস্ত দিন এখন অনেকটাই শান্ত হয়ে এসেছে। চারপাশে এখনো গাড়ির শব্দ শোনা যায় বটে, তবে সেটা যেন দূরে থেকে আসা কোনো দূরের ঝংকার, যা কানে লাগলেও মন ছুঁয়ে যায় না। নাফিসা নিজের রুমে ফিরে এসেছে বেশ কিছুক্ষণ আগেই। নিঃশব্দে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়েছে। আয়নায় ওর প্রতিবিম্ব কেমন যেন অপরিচিত লাগছে। সন্ধ্যার আলো, দিনের অভিজ্ঞতা, কিছু অনিচ্ছুক না বলা অনুভব, সবকিছু মিশে গিয়েছিল ওর চোখের ভেতর। ফ্রেশ হয়ে নিয়ে সে অজু করে এশার নামাজ আদায় করলো। নামাজ শেষে মোনাজাতে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। মুখে কিছু না বলেও মনে মনে কি যেন চাইলো। কিছু না চাইলেও যেন সৃষ্টিকর্তার কাছে কিছু অভিমান করে বলল, আবার কিছু বলতেও যেন ভয় পেল। তারপর ধীরে ধীরে গিয়ে বসে পড়ল নিজের খাটের উপরে রাখা উপন্যাসের বই নিয়ে, শরৎচন্দ্রের দত্তা। সেই পুরানো ছাপা কাগজের গন্ধ, পাতায় পাতায় কালি ছড়ানোর অক্ষর, সব কিছুই আজ হঠাৎ খুব আপন মনে হচ্ছিল। নাফিসা যেন নিজেকেই বিলাস আর বিজিয়ার মাঝামাঝি কোথাও খুঁজে পেতে লাগলো। পড়তে পড়তে হঠাৎ বই বন্ধ করে জানালার কাছে এগিয়ে এলো। তার সাদা পর্দা হালকা বাতাসে দুলছে। ব্যালকনির কাছের দরজাটা খুলে ও দাঁড়ালো বাইরে। রাতের আকাশটা যেন আজ অন্যরকম, নীরব, শান্ত, উদার। তারার ঝিকিমিকির মাঝে উঠে এসেছে এক থালার মতো পূর্ণ চাঁদ। চারপাশে হালকা নীলাভ ছায়া, যেন আকাশ নিজেই একটা চাদরে মোড়া গল্প হয়ে দাঁড়িয়ে আছে তার সামনে। আকাশের দিকে তাকিয়ে নাফিসার চোখে এক অদ্ভুত আবেশ ছড়িয়ে পড়ল। আজকের দিনটা কত কিছুই ঘটল। সাইমন এর সেই মুহূর্ত, গায়ের গন্ধ, সেই অনিচ্ছাকৃত ছোঁয়া, সব যেন এখনো শরীরে রয়ে গেছে, মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছে। যতবার ভাবছে ততবারই গায়ে কাঁটা দিয়ে উঠছে। ওর মনে হচ্ছে ওকে কেউ বিদ্যুতের ঝটকা দিয়েছে। চোখটা বন্ধ করতেই সেই মুহূর্তটা আবারও ফিরে এলো। ঠিক তখনই টুক টুক রুমের দরজার কড়া নাড়ার শব্দ। নাফিসা চোখ মেলে ধীরে ধীরে বলল, কে? বাইরে থেকে একটা নরম গলা ভেসে এলো, আমি মামুনি।
নাফিসার সাথে সাথেই দরজার কাছে এগিয়ে গিয়ে খুলে দিল। সামনে দাঁড়িয়ে আছেন আফিয়া বেগম, মুখ জুড়ে এক শান্ত স্নেহময় হাসি। পরনে নরম কটনের একটা পাকিস্তানি থ্রি পিস, বুটিক স্টাইলের ডিজাইন। চোখে মুখে দিনের ক্লান্তি থাকলেও তাতে একটা পরিপূর্ণতা আছে, একজন দায়িত্ববান মায়ের ক্লান্তি। যদিও বা বাড়িতে হেল্প করার মতো মানুষের অভাব নেই, অনেক স্টাফ রয়েছে তাকে সাহায্য করার জন্য। আফিয়া বেগম নিজের ইচ্ছায় রান্নাটা নিজে করেন। তিনি ঘরে ঢুকে নাফিসাকে একদম কাছে টেনে নিলেন। নাফিসা যেন আবার নিজের ছোটবেলায় মায়ের আঁচলে ঢুকে পড়ল। কি রে মা, আজকে শপিং কেমন কাটলো? যা যা দরকার ছিল সব নিতে পেরেছিস তো? নাফিসা মাথা নিচু করে বিনয়ের সাথে হাসলো, তারপর হালকা স্বরে বলল, হ্যাঁ মামুনি, ভালোই ছিল। আফিয়া বেগম মুখে হাত রেখে ওর গালটা স্পর্শ করলেন। মুখের এক কোণে যেন এক একটু কৌতূহল ছিল, সেই সঙ্গে স্নেহ। খুব ক্লান্ত লাগছে দেখছি, চল নিচে চল, সবাই খেতে বসেছে। নাফিসা সাড়া দিয়ে পড়ল না, চুপচাপ উঠে পড়ল। 3 তলার খাবার ঘরটা একদম নিচে। সিঁড়ি বেয়ে নামার সময় নাফিসা দেখলো ঘরের ভেতর সুন্দরময় আলোয় ঝলমল করছে। হলুদ রঙের ওয়ার্ম লাইটে একরকম ঘরোয়া উষ্ণতা ছড়িয়ে আছে। টেবিলের ওপরে রাখা আছে ধোয়া ওঠা ভাত, মুরগির রোস্ট, সবজি, ডাল, সালাদ, সাথে দই আর মিষ্টিও। সবাই একসাথে বসেছে। এই বাড়ির নিয়মই এমন, রাতের খাবার সবাই একসাথে খায়, যতই ব্যস্ত থাকুক। ইমা বেগম ছোট্ট রাহিলকে খাওয়াচ্ছেন। পুচকে ছেলেটা আজ একটু অসুস্থ, তাই চুপচাপ বসে আছে। কোনো দুষ্টুমি নেই চোখে মুখে, শুধু মায়ের মুখের দিকে তাকিয়ে থাকছে। রুহি তার পাশে বসেছে, মুখে ফোন, এক হাতে চামিচ নিয়ে খাচ্ছে। বিলকিসারা এক পাশে বসে আছেন নিজের মতো, মাঝে মাঝে ইমা বেগমের সাথে কথা বলছে। নাফিসা এসে সবার এক পাশে বসে পড়ল চুপচাপ, মাথা নিচু। তার সামনে এসে বসলো সাইফান। ছেলেটা হালকা গা ঢাকা টি শার্ট আর ট্রাক প্যান্ট, দেখলেই বোঝা যায় রীতিমতো ফ্রি মেজাজের। তার মুখে এক চিলতে দুষ্টু হাসি, সামনাসামনি চোখ পড়তেই নাফিসার বুকটা ধক করে উঠল। সাইফান মুখে এক হাসি রেখে বলল, এই যে পিচ্চি আপু, আমাকে দেখে ভয় পাচ্ছ মনে হচ্ছে। নাফিসা চমকে উঠল, কিছু বলতে পারল না। সাইফান হেসে চলেছে, ভয় পাওয়ার কিছু নেই, তুমি আমার আহ, মেলায় হারিয়ে যাওয়া বোন। দেখো না, আমার গায়ের রঙের সাথে তোমার গায়ের রং হুবহু মিল। আমি তো তোমায় দেখে প্রথমেই থমকে গিয়েছিলাম। নাফিসার চোখ বিস্ময়, সে ভেবেছিল ছেলেটা নিশ্চয়ই রাফ টাফ, হয়তো কথা বলবে না, কিন্তু ভয়ঙ্কর সিরিয়াস টাইপ। কিন্তু এখন যা বলছে আর যেভাবে বলছে একেবারে বিপরীত। সাইফান আবার বলল, আমি আবার ছোটদের বেশিক্ষণ আপনি করে বলি না, তুই করে বললাম, প্লিজ মাইন্ড করিস না ছোটু। নাফিসার মুখে এবার এক চিলতে মুচকি হাসি ফুটলো। সে আস্তে করে বলল, না ভাইয়া, মাইন্ড করিনি, এই ঠিক সময়। ঘরের দরজায় ঢুকলেন সৈয়দ মাহবুব রশিদ ও সৈয়দ মঈন রশিদ, দুই ভাই, পরনে হালকা। একজনের কালচে নীলচে শার্ট, আরেকজনের হালকা ধূসর। অফিস থেকে ফিরেছে সম্ভবত। তারা এসে নিজেদের আসনে বসলো। একজন বসলো ইমা বেগমের পাশে, আরেকজন গিয়ে বসলো আফিয়া বেগমের পাশে। ঘরে এখন এক অন্যরকম পূর্ণতা ছড়িয়ে পড়েছে। নাফিসা নিঃশব্দে চারপাশে তাকালো। মনে হলো অনেক বছর পর যেন একসাথে সবাই খেতে বসেছে, অথচ সে এই বাড়িতে নতুন, তবুও এত আপন যেন সবকিছু। মাহবুব রশিদের চোখ গেল। ডাইনিং টেবিলে বসে খাবার খাওয়া চলছে, কিন্তু সেই সঙ্গে যেন এক অদৃশ্য আবহ জমে উঠেছে চারপাশে। মাহবুব রশিদের চোখ হঠাৎই গিয়ে পড়ে ঠিক নাফিসার দিকে। ভুরু কুঁচকে গেল তার, একরকম গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। ঠিক সেই মুহূর্তে নাফিসাও ওনার দিকে তাকায়, চোখে চোখ পড়ে যায়। এক মুহূর্ত যেন সময় থমকে গেল, নাফিসার শ্বাস বন্ধ হয়ে আসে। সেই চোখ দুটো, সেই চেহারা, কোথায় যেন দেখেছে সে। একটু অপ্রস্তুত হয়ে চোখ নামিয়ে নেয়। গলার কাছে ঠিক যেন কি দলা পাকিয়ে যাচ্ছে। সে ধীরে ধীরে মনে করতে থাকে, এই চেহারা, এই চোখ, ঠোঁট, নাক, হুবহু মিল তো সাইমনের সঙ্গে। হ্যাঁ, পুলিশ অফিসারের সাথে। তার বুকের ভেতর কেঁপে ওঠে, তাহলে উনি কি ওনার বাবা? মানে উনি কি আমার পুলিশ অফিসারের আব্বু? কিন্তু মুখে কিছুই বলতে পারে না। ভেতরে একটা কাঁপুনি চলে যায়,
ওইদিকে মাহবুব রশিদও কিছুই বলছে না, তবে চোখ দুটো ঠিক নাফিসার দিকেই স্থির। মেয়েটার মুখে এমন কিছু আছে, মায়া মায়া ভাব। এমন মুহূর্তে আফিয়া বেগম তার কানের কাছে আস্তে করে বলেন, ওকে সাইমান এনেছে, ওদের একাডেমির এক বন্ধুর বোন। ওর ছেলেটা একটা মিশনে গিয়ে শহীদ হয়েছে। মাহবুব রশিদের চোখ হঠাৎই খানিকটা আলোকিত হলো। সাইমান এনেছে? তার কণ্ঠে অল্প বিস্ময়, কিন্তু চেহারায় প্রশ্রয় মেশানো অভিব্যক্তি। অনেক দিন ছেলের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। একটা নীরব যুদ্ধ চলছে যেন, একটা অভিমান, এক রকম জেদ। তবু সে একা কোথায় যাচ্ছে, কার সাথে কি করছে, সব খোঁজ রেখেছেন তিনি নীরবে। আজ যখন শুনলেন সাইমানই নিয়ে এসেছে এই মেয়েকে, তখন নিজের অজান্তেই চোখ দুটো একটু ঝলকে উঠল। তবে কিছু বলল না, শুধু নিঃশব্দে নিজের মনে গুটিয়ে নিলেন বিষয়টা। আফিয়া আবারও বলেন, মেয়েটার বাবা মা অনেক আগেই অ্যাক্সিডেন্টে মারা যায়। আত্মীয় স্বজন বলতে তেমন কেউ নেই। ওর দায়িত্ব নিয়েছে সাইমান। এই কথাগুলো শুনে মাহবুব রশিদের মুখটা একটু বদলে গেল। গম্ভীর মুখটা এবার একটু কোমল হলো। চোখে কেমন যেন এক ধরনের স্নেহ মায়া জমে উঠল। একটু চুপ থেকে তিনি চারপাশে তাকালেন। সবই নিঃশব্দ। চামচ থেমে গেছে, কারোর মুখে কোনো শব্দ নেই। তারপর তার চোখ এসে থামলো আবার নাফিসার মুখে। শান্ত, কোমল, একটু ভয়ে যেন সংকুচিত হয়ে বসে আছে মেয়েটা। চোখ নামানো, শরীরটা একটু কুঁচকে বসে, যেন হাওয়ায় হারিয়ে যাওয়ার অপেক্ষায়। মাহবুব রশিদ একটু গলা পরিষ্কার করে বলেন, এই যে আমাদের নতুন অতিথি। সবাই চুপ। নাফিসা ভ্যাবাচাকা খেয়ে উঠল। সাইফার পাশ থেকে ফিসফিসিয়ে বলল, ভয় পাস না, উনি সিংহ নন, হালকা টাইগার টাইপ, কিন্তু রাতে ঘুমিয়ে যান। সবাই চমকে তাকায়। নাফিসা তো একদম চমকে উঠে দাঁড়িয়ে যাবে কিনা এমন একটা অবস্থা। মেয়েটা মুখ তুলে কিছুই বলতে চায়, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ আসে না। তখনই মাহবুব রশিদ হাসলেন, হালকা স্নেহময় একটা হাসি। তুমি এখন এই বাড়ির সদস্য, এই বাড়ি তোমারও। মামনি সবাইকে নিজের মনে করেই থাকবে। একটা স্নেহের মুচকি হাসি দিল। কথাগুলো নরম ধীরে বলা, কিন্তু সেই নরম কণ্ঠ যেন সারা ঘর ভরে দিল। নাফিসার চোখ কেমন করে উঠল, বুকটা হালকা হয়ে গেল। হয়তো সে সান্ত্বনার কথা শুনেছে জীবনে, কিন্তু এত গভীর মমতা দিয়ে কেউ হয়তো এভাবে স্বাগত জানায়নি আগে। মাহবুব রশিদ এবার হেসে বলেন, নিশ্চয়ই থাকবে। তুমি এখন এই বাড়িরই মেয়ে, আমাদের মেয়ে। একটু মাথা নেড়ে সাই জানালো। সেই হাসির মাঝে নাফিসা একটু গুছিয়ে বসলো। মুখে হালকা একটা লাজুক হাসি। ওর চোখে এখন আর ভয় নেই, আছে আলোর ইশারা। একটা আশ্রয়, একটা ঠিকানা, একটা পরিবার হয়তো খুব নিঃশব্দে তৈরি হয়ে যাচ্ছে ওর চারপাশে। নাফিসা কিছুটা স্বস্তি অনুভব করলো। এই মানুষগুলোকে কিছুদিন আগেও সে চিনত না, অথচ আজ মনে হচ্ছে তারা তার আত্মার কিছু চেনা চিত্র। বিশেষ করে এইসব ঠাট্টা হাসির যেন কোথাও তার নিজের ছোটবেলার পরিবারের টেবিলকেই মনে করিয়ে দেয়। ডাইনিং টেবিলের পরিবেশ একটু আগে যে গা ছমছমে নীরবতা ছিল, তা ধীরে ধীরে গলে গিয়ে যেন একটা নরম অনুভব ছড়িয়ে পড়েছে ঘরে। তবুও যেন অদৃশ্য একটা শীতল বাতাস রয়ে গেছে টেবিলের এক প্রান্তে, ঠিক যেখানে বসে আছেন মাহবুব রশিদ। গম্ভীর ঠান্ডা স্বভাবের মানুষ তিনি। বাইরে থেকে কড়ার চেহারা হলেও ভেতরে একদম অন্যরকম। অনেক ভয় পায়, আবার অনেকে শ্রদ্ধায় অবনত হয়ে যায় ওনার সামনে। কথায় কম, ভাবনায় বেশি থাকেন তিনি। রাজনৈতিক ব্যস্ততায় ওনার একটা নিজস্ব পরিচয় রয়েছে। শহরের নামকরা রাজনৈতিক ব্যক্তিদের একজন তিনি। চিন্তা চেতনা পরিপক্ক, তবে জেদি। যা একবার স্থির করেন তা থেকে সরেন না। রাগটা যেন ওনার ছায়া সঙ্গী, তবে প্রয়োজন হলে সেই রাগও ছায়ার মতো মিলিয়ে যেতে পারে যখন আবেগের ছোঁয়া লাগে। সাইমন, যার চোখ, মুখ, হাঁটার ভঙ্গি, এমনকি গম্ভীর চেহারাটাও যেন হুবহু বাবার মতো। তবে বাবার মতো রাজনীতির রাস্তা নয়, বরাবরই নিজের স্বপ্নকে বুকে নিয়ে বড় হয়েছে সে। পুলিশ হওয়ার স্বপ্ন। আর এখানেই যেন শুরু হয়েছিল বাবা ছেলের মধ্যকার সেই অদৃশ্য দেওয়াল তোলার গল্প।
মাহবুব রশিদের ছিল আশা তার বড় ছেলে পারিবারিক রাজনীতিতে পা রাখবে, একদিন হয়তো তাকেও ছাড়িয়ে যাবে রাজনীতিদের ময়দানে। কিন্তু সাইমনের সেই ইচ্ছে ছিল না। সে পুলিশ হতে চেয়েছে, নিজের আত্মমর্যাদা নিয়ে, মানুষের পাশে দাঁড়ানো, একটা অন্যরকম স্বপ্ন নিয়ে। এত টাকা, এত সম্পদ, এত সম্মান, এইসব ছেড়ে একটা সরকারি চাকরি, এই চিন্তা থেকে বাবা ছেলের মধ্যে জন্ম নেয় একটা অব্যক্ত সংঘাত। সেই সংঘাত একদিন চরমে পৌঁছেছে, কথা কাটাকাটি হয়, দুজন দুজনকে ছাড়েনি। তারপর থেকে শুরু হয় নীরব সম্পর্কের সূচনা। কেউ আর কারোর সাথে খোলামেলা কথা বলেনি, হাসি মুখে বসেনি একসাথে। তবুও তবুও মাহবুব রশিদ কখনো ছেলের খোঁজ রাখা বন্ধ করেননি। সে কোথায় যায়, কি করে, কি মিশন, সব খবর তিনি নীরবে রেখেছেন নিজের ভেতরে। তিনি তিনি এই বিষয় সম্পর্কে খবর পাননি। তাই নাফিসা খেতে এসে প্রথমে আশ্চর্য হয়েছিল। আজ এই মেয়েটিকে দেখে যেন সাইমনের দায়িত্ব নেওয়ার কারোর জীবন। ভেতরে ভেতরে তার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠছে। তারপর আচমকায় গলা খাকারি দিয়ে বলেন, এই বাড়ির নিয়ম কি ভুলে গেছো? ঘরটা আবার থমকে গেল। বাসায় থাকলে একসাথে খাওয়ার নিয়ম আছে, রাতে অন্তত। এই কথাটা কিন্তু সবার জন্য নয়, একদম সুনির্দিষ্ট করে উদ্দেশ্য বলা। আর সবাই বুঝে যায় তিনি কাকে উদ্দেশ্য করে বলছেন। ঠিক তখনই দরজার কাছে নীরবে প্রবেশ করলো সেই চেনা উচ্চতা, চেনা গতি সাইমন। চেয়ারে বসে পড়ল, চোখে মুখে একগাল গভীরতা। তবে সে চুপ করে থাকেনি, বাবার দিকে তাকিয়ে হালকা ঠোঁট বাঁকিয়ে বলে, আপনিও তো মাঝে মাঝে ভুলে যান, আপনি রাজনীতিবিদদের মতো মুখ করে থাকেন, মানুষ নন। ঘরটা থমকে যায়। নাফিসা তো একদম হাঁ করে তাকিয়ে থাকে। এই ছেলে বাবাকে পিঞ্চ মারছে। দিশা পাশ থেকে ফিসফিস করে বলে, 2 দিন থাকতে থাকতে অভ্যাস হয়ে যাবে নাফু, এখনো অনেক কিছু দেখা বাকি। নাফিসা কিছু বলতে পারছে না, ভয় আর বিস্ময়ের মাঝখানে একটা চোরা গোপ্তা মুগ্ধতা জমে। আফিয়া বেগম তখন অসহায় ভঙ্গিতে স্বামী ও ছেলের দিকে তাকিয়ে থাকেন। এই দুইজন মানুষ দুজনেই তার হৃদয়ের টুকরো, অথচ তাদের মাঝে সে নিজেই যেন মাঝপথে আটকে থাকে। মঈন রশিদ হালকা হাসি মুখে সামনে থাকা পানিটুকু চুমুক দেয়। তার দিকে তাকিয়ে সাইমন সালাম দেয়, আসসালামু আলাইকুম ছোট আব্বু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো, অনেকদিন পর দেখা হলো। চোখে মুখে যেন হালকা একটা প্রশান্তি খেলে গেল। খাওয়া দাওয়া শেষে সবাই ধীরে ধীরে উঠে গেল। এক একজন নিজেদের মতো করে ছড়িয়ে পড়লো বাড়ির কোণে কোণে। রাত বাড়ছে। রিশা, রুহি ও সাইফান চলে যায় দোতলার বারান্দায়। সেখানে বসার একটা মজার জায়গা আছে, যেখানে বসে আড্ডা, গল্প, ঝগড়া সব চলে। রিশা আর সাইফান ঝগড়া বাঁধিয়ে দেয় এক পর্যায়ে, তুই পুরাই শুটকি, তুই ধলা বিলাই, একদম আদুরে বাচ্চা। সাইফান পাশ থেকে তালি মেরে ওঠে, দুজনেই বাজে, এর আমি একাই কুল। নাফিসা ওদের ঝগড়া দেখে হালকা হাসি দিল আর গভীর মনোযোগ দিয়ে ওদের দেখছে। ওর কোনোভাবেই ভাই বোন নেই, আর মামাতো ভাই বোন ছিল, কিন্তু তারা ওর সাথে কোনোদিনও খেলেনি, মিশতে চাইতো না। পুরো দিনের কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলে, আবারও ওদের দিকে মনোযোগ দিয়ে দেয়। ওর খুব ভালো লাগছে এদের দেখে। এই কথার মাঝেই একদিন নীরবে এসে বারান্দার মেঝেতে বসে পড়ে একটা মিষ্টি চোখের মাঝারি সাইজের ডগি, নাম রেডি। সাইমন যখন রেডি থাকে না, এই কুকুরকে সাইফান দেখাশোনা করে। আর ডগিটা এসে সোজা নাফিসার পাশে বসে পড়ে। নাফিসা চমকে যায়, মুখটা ফ্যাকাশে হয়ে যায়। এইটা কুকুর, ইস। সে একটু সরে যেতে চায়, কিন্তু রেডি ওর পাশে মাথা গুজে দেয়। নাফিসা ভয় পেতে পেতে চুপচাপ বসে থাকে। রেডি হঠাৎ ওর বুক কাঁধে মুখ ঠেকিয়ে দেয়, তারপর ছোট্ট একটা লেজ নাড়ানোর পর ওর হাত চেটে দেয়। নাফিসা ভয়ে কেটে যায় খানিকটা। সে ধীরে ধীরে কুকুরটার মাথায় হাত রাখে, আস্তে আস্তে হাত বুলিয়ে দেয়। মনের অজান্তেই ওর মুখে ফুটে ওঠে এক আশ্চর্য হাসি। সেই মুহূর্তেই পেছন থেকে এসে দাঁড়ায় সাইমন, চোখে মুখে কিছু বলার মতো ভাব। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে এই মেয়েটা যে ভয়ে ছিল, এখন সে কি সহজে কুকুরটার সাথে মিশে যাচ্ছে। কিছু না বলে, কোনো শব্দ না করেই চুপচাপ ফিরে যায় নিজের রুমে। মুহূর্তটা নিজের ভেতরে গুটিয়ে রাখে। রাত অনেক হয়ে গেছে। এক এক করে সবাই যার যার ঘরে চলে যায়।
ঘরের আলো নিভে গেছে প্রায়, তবু নিঃশব্দে টিক টিক করে চলছে দেওয়াল ঘড়ির কাঁটা, যেন প্রতিটা সেকেন্ড কারো শ্বাস টেনে নিচ্ছে আস্তে আস্তে। নাফিসা বিছানায় বসে আছে চুপচাপ, ঘুম আসছে না কিছুতেই। মাথার ভেতরে একরাশ ঝড় বয়ে চলেছে, মনে হচ্ছে হাজারটা শব্দ চিৎকার করছে অথচ মুখে একটাও উচ্চারিত হচ্ছে না। তার পায়ের কাছে শুয়ে আছে একটা নরম কাঁথা, একটা জানালার ফাঁক গলে ভেতরে ঢুকছে চাঁদের আলো। কান্নার শব্দ নেই, কিন্তু বুকের ভেতরটা যেন ভার হয়ে আছে। সে উঠে দাঁড়ায় ধীরে, ব্যালকনির দিকে এগিয়ে যায়। হালকা বাতাস বইছে, চুলগুলো ওড়ে, শাড়ির আঁচলটা ফিসফিসিয়ে উঠছে হাওয়ার দোলনায়। চাঁদের আলো আজ যেন একটু বেশি উজ্জ্বল, একটু বেশি কোমল। রাতটা অদ্ভুত নিঃশব্দ, তবু যেন কত কথা বলে যাচ্ছে চারপাশ। দূরে কোনো একটা পাখি ডেকে উঠল হঠাৎ, তারপর আবার নীরবতা। ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে নাফিসা উপরের দিকে তাকিয়ে রইল। আকাশে মেঘ নেই, শুধু টলটলে নীল রূপা চাঁদ। চারপাশ নিঝুম। তার চোখে জল টলমল করতে লাগলো। মুখে হাত রেখে চোখটা বন্ধ করে ফিসফিস করে বলল, আল্লাহ, যদি সব ভুল হতো তাহলে কেন আমার বুকটা কাঁপছে? তার কণ্ঠে হতাশ, ব্যথা এবং অস্বীকার করার ব্যর্থ চেষ্টা। বুকটা যেন জ্বলে যাচ্ছে কোনো না কোনো দেখা ছোঁয়ানো আগুনে। চোখের কোণ বেয়ে নেমে আসে একটি ফোঁটা অশ্রু। সে পেছনে ঘুরে এসে বিছানায় বসে পড়ে আবার, মাথা গুজে দেয় বালিশে। চোখটা বন্ধ করেই একের পর এক চিত্র ভেসে উঠছে। সেই মুহূর্ত, সেই ছোঁয়া, সেই নিঃশ্বাস, সেই অস্পষ্টতা। সাইমনের ঘন শ্বাস ফেলা, কপালের সেই মুহূর্তের দুর্ঘটনার চুমু, শরীরের ওপরে ঝুঁকে আসা তার অস্থির উত্তাপ, সবকিছু যেন গেঁথে গেছে মনে, শরীরের প্রতিটি কোষে। চিঠি কখনো কেবল লেখা থাকে না, কিছু চিঠি শরীরের ছুঁয়ে যায়, আত্মার আঁচড় কাটে। নাফিসার চোখে সেই আঁচড়ের ব্যথা আর তীব্রতা ফুটে ওঠে। সে নিজেই জানে না এই ছোঁয়া ভুল ছিল না নিয়তি ছিল। ঘুম আসছে না, মাথায় নানান ধরনের কথা ভিড় করছে। কিন্তু একটা ব্যাপার পরিষ্কার, এই বাড়িটা, এই বাড়ির মানুষগুলো, এই অদ্ভুত ছোট ছোট মুহূর্ত তার জীবনের একটা নতুন গল্পের সূচনা করছে। অন্যদিকে রাত আরো গাঢ় হয়েছে। ঘরের ভেতরে নিস্তব্ধতা। সাইমন নিজের রুমে ঘোরাঘুরি করছে, বিছানায় শুতে পারছে না, অস্থির। তার চোখে আজ যেন ঘুমের কোনো চিহ্ন নেই। হাতে সিগারেটের প্যাকেট টান টান করে বের করে এনেছে একটা সিগারেট, আঙ্গুলের মাঝে ধরে রাখে বহুক্ষণ, তারপর ধীরে ধীরে ব্যালকনির দিকে এগোয়। চুপচাপ দাঁড়িয়ে যায় সেখানে। চাঁদের আলো ওর মুখে পড়ে, তীব্র না, কিন্তু এক ধরনের নীরব জিজ্ঞাসা যেন ছড়িয়ে দিচ্ছে আকাশ থেকে। ওর চোখে কিছু একটা খেলে যায়, হাত বাড়িয়ে লাইটার ধরায়, কিন্তু আগুন জ্বলে না। একটু এতক্ষণ চেয়ে দেখে সেটা, তারপর লাইটারটা পকেটে রেখে দেয়। নিজের মধ্যে ফিসফিস করে বলে ওঠে, আমি কি পাগল হয়ে যাচ্ছি নাকি? ওর কপালে আমার ঠোঁট সত্যি। বাক্যটা শেষ করতে পারে না, ঠোঁট কেঁপে ওঠে। চোখটা বন্ধ করে মাথাটা হালকা নিচে ঝুঁকিয়ে নেয়। স্টুপিড, আমি এতটা কেয়ারলেস কখনো হইনি। আমি আমি এটা কি করলাম? বারান্দার নরম আলো, চাঁদের চুপচাপ দৃষ্টি, বাতাসের ধাক্কায় ওর চুলগুলো এলোমেলো হয়ে গেছে। তবুও সে দাঁড়িয়ে থাকে। সাইমনের বুকের ভেতরটা তখন অদ্ভুত হাহাকার, একটা ভয়, একটা টান, একটা অপরাধ বোধ, সব একসঙ্গে জমে আছে ওর চোখে। সে জানে আজকের এই রাত, এই ছোঁয়া, এটা কিছু না। এমন ভাবা কঠিন, কারণ কিছু অনুভূতি শরীরে থাকে না, কেবল আত্মার গহীনে গিয়ে আঘাত করে। অন্ধকার চুপচাপ দাঁড়িয়ে থেকে ওদের এই মনের লড়াই দেখছে। তবে হয়তো আকাশের চাঁদ ঠিক বুঝে ফেলেছে, এই রাত, এই চিঠি শুধু চোদ্দের নয়, হয়তো তাদের জীবনের অজান্তে লেখা হয়ে যাওয়া এক অনুচ্চারিত প্রেমপত্র।